আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। দুর্নীতির মাধ্যমে অর্জিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা আমেরিকায় 40টি, থাইল্যান্ডে 23টি, মালয়েশিয়ায় 47টি, দুবাই 59টি, কম্বোডিয়ায় 117টি সহ 261টি বাড়ি ও 40টি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার ব্যাংক হিসেবে থাকা $1 কোটি সহ দেশ বিদেশের সব সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। একই দিনে এসআলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে প্রায় $350 কোটি টাকার মানি লন্ডারিংয়ের আলাদা 3 মামলায় অভিযোগ গঠনের জন্য 19, 27 ও 28 জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ে আর্থিক খাতের লুটপাটে জড়িয়ে পড়া শিল্প প্রতিষ্ঠান এসআলম গ্রুপ 2013 সালে পিকে হালদারের সহযোগিতায় রিলায়েন্স ফাইন্যান্স থেকে 3টি ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় 100 কোটি টাকা ঋণ নেয়। এসব অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে দেখা যায়, ঋণ নেওয়া এসব অর্থ সুদ আসলে বেড়ে দাঁড়িয়েছে প্রায় $350 কোটি টাকায়। তদন্ত শেষে গত বছরের 2রা জুলাই মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে 3 মামলায় সাইফুজ্জামান ও পিকে হালদার সহ 39 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এসব মামলায় নাহিদা রুনাই ও রাশিদুল হক গ্রেপ্তার হলেও বাকিরা যেন থেকে যান ধরাছোঁয়ার বাইরে। নাহিদ রুনাই তিনি আপনার রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড, যেটা বর্তমানে আবিবা ফাইন্যান্স, সেখানে অডিট কমিটিতে ছিলেন। আরেকজন আছেন হলো আপনার রাশেদুল হক। এই দুইজন হলো আপনার জেল হাজতে আছে। আর এছাড়া পলাতক আসামিদের ভিতরে আপনার 1 নম্বরে আছে মোহাম্মদ সাইফুল আলম, আব্দুস সামাদ। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা 1600 কোটি টাকার সম্পদ প্রকাশ্যে আসার পর অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানকালে তার নামে আমেরিকায় 40টি, থাইল্যান্ডে 23টি, মালয়েশিয়ায় 47টি, দুবাইতে 59টি, কম্বোডিয়ায় 117টি, ভারতে 9টি, ফিলিপাইনে 2টি ও ভিয়েতনামে 4টি বাড়ি ও 30টি ফ্ল্যাট, এছাড়া $1 কোটি সহ দেশ বিদেশে বিপুল সম্পদের তথ্য পায় দুদক। মঙ্গলবার দুদকের আবেদনে সাইফুজ্জামান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির দেশ বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। বিভিন্ন দেশে তার নামে বেনামে তার বিভিন্ন কোম্পানির নামে দেখা গেছে যে অঢেল সম্পদের যে একটা বিবরণ পাওয়া গেছে, তা সেইগুলো মানে অ্যাটাস্ট অর্থাৎ প্রয়োগ করার জন্য এবং ফ্রিজ করার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শেষে শিগগিরই মামলাসহ অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান দুদকের কৌশলীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের 4র্থ দিনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছে 53 জন প্রার্থী, বাদ পড়েছে 17 জন। এ নিয়ে 4 দিনের আপিল শুনানিতে মনোনয়ন বৈধতা পেয়েছে 203 জন। এদিকে কমিশনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। ওদিকে জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। তামজিদ সুমনের রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, বিএনপি রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকলেও জামাতসহ অন্যরা আচরণবিধি লঙ্ঘন করেছে। তাই কমিশনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়। আমরা দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নাম্বার নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। এ সময় প্রার্থিতার ক্ষেত্রে দ্বৈত নাগরিক ইস্যুতেও কথা বলেন নজরুল ইসলাম খান। দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই। অতএব আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে সংবিধানে যে অধিকার নাগরিককে দেওয়া হয়েছে, কোনো কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত হবে না। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির 4র্থ দিনে 70টি আবেদনের শুনানি নিয়ে 53টি মনোনয়ন মঞ্জুর করা হয়, আর বাতিল হয়েছে 17টি। ঋণখেলাপির দায়ে যশোর 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার TS আইয়ুবের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচনের সময়
কোনো প্রার্থী সার্কিট হাউস ব্যবহার করতে পারবে না, সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে না, সরকারি গানম্যানও ব্যবহার করতে পারবে না। এখনও নির্বাচনের পথে অনেক বাধা আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সকল দলের মধ্যে একটি সমঝোতা, একটা ন্যাশনাল ডায়ালগ, একটা ন্যাশনাল কনসেনসাস দরকার। আমি আজকে আপিল করার প্রেক্ষিতে আমার এটা একটা নমিনাল হিসাবে আমার এটাকে মঞ্জুর করেছে এবং আমি একজন বৈধ প্রার্থী হিসাবে ঢাকা 13 আসনে আমি নির্বাচন করছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটা আপিল দায়ের করেছেন, সেটা রিজেক্ট হওয়ার কারণে আমার মনোনয়নপত্রটা বৈধ ঘোষণা হয়েছে। জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করে জুলাই ঐক্য। মিছিলটি পুলিশের বাধার মুখে পড়লে তাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করে। কোনো পক্ষকে সুবিধা না দিয়ে তারা ভূমিকা রাখবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে রিকশা, ভ্যান, অটোরিকশা চালক নেতারা মত বিনিময় করেছে। রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় মত বিনিময় হয়। এ সময় তারেক রহমান রিকশা, ভ্যান, অটোরিকশা চালক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। শ্রমিক নেতারা শ্রমিকের কল্যাণে নানা চিন্তা ভাবনার কথা বিএনপির চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। তারেক রহমান বলেন, আগামীতে সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়ন ভাবনায় এগিয়ে যাবে বিএনপি। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। মঙ্গলবার সকাল 9টায় রাজধানীর বসুন্ধরায় জামাত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুসহাত কবির। বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। একই সঙ্গে দেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গণভোটেই নির্ধারিত হবে আগামীর সংবিধান কেমন হতে যাচ্ছে, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের ভুল থেকে বের হতে তৈরি করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থান শুধুমাত্র স্বৈরশাসককে উচ্ছেদের জন্য নয়, কল্পনার বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে হয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, উদ্যোক্তা তৈরিতে পরিবর্তন আনতে হবে শিক্ষা ব্যবস্থায়। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষা, সংস্কৃতি, সম্পর্ক উন্নয়নে সার্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক সংস্থাটিকে আবারও শক্তিশালী করার উপর জোর দেন তিনি। SARC is a word is forgotten. That's a shame on us. This was supposed to be the idea of SARC, that we get together and make exchanges and learn from each other. For some very difficult to understand reason, we have to stop that. জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে গণভোটের ফলাফলের উপর। জুলাই যোদ্ধারা রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নেয়ায় তিনি আনন্দিত জানিয়ে আশা প্রকাশ করেন, তরুণদের অনেকেই নির্বাচিত হবে। They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. They have formed their own political party, and very soon, on the 13th of February, they will be on the ballots. বর্তমান শিক্ষা ব্যবস্থায় চাকরি প্রত্যাশীদের সংখ্যাই শুধু বাড়ছে সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, উদ্যোক্তা তৈরি করতে পারবে এমন শিক্ষানীতি গ্রহণ করা উচিত। We learn how to write a good application for a job. That's a mismatch. I hope we could debate and discuss
what education should be. Students have not raised that issue yet. They're so busy with the political issues. But someday they will raise that issue. What is education? Why are you teaching this? Who needs it? উচ্চশিক্ষা বিষয়ক এই আঞ্চলিক কনফারেন্স চলবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব দরবারেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে রপ্তানি ও বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠানগুলো। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদে বাংলাদেশি পণ্য বাজারজাতে প্রাণ আরএফএল গ্রুপ সফলতার শীর্ষে। বিক্রয়ে বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনে সেলস কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণ আরএফএল কোম্পানির সৌদি আরবের ডিরেক্টর মামুনুর রশিদ। অনুষ্ঠানটি রিয়াদের সেলস সুপারভাইজার আব্দুর রাজ্জাকের সঞ্চালনায়, ব্যবস্থাপনায় ছিলেন রিয়াদের সেলস ম্যানেজার ইমরান হোসেন। উপস্থিত ছিলেন গ্রুপের সৌদি অ্যাডমিন ও এইচআর ম্যানেজার জহিরুদ্দিন সওদাগর, অ্যাকাউন্টস ম্যানেজার আক্তার হোসেন সুমন ও রাসেল রানা সহ অনেকে। 3 মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল কিংস 11 এফসি জেদ্দা ফুটবল পরিবার। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, টুর্নামেন্টে 17টি দল অংশগ্রহণ করে। ফাইনালে জেদ্দা 11 স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল বালাদ স্টোর্স। পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন কিংস 11 জেদ্দার সভাপতি আব্দুল কায়ুম। এইচএম হারুন খান ও রুহুল আমিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা ইয়াংস্টার ক্লাবের সভাপতি মনোয়ার খান, সুরজ খান, আলী আকবর সোহেল সহ অনেকে। সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোয় সিআইপি নির্বাচিত হওয়া কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এনটিভি কাতার প্রবাসী আমিনুল হক কাজল জানান, পুরস্কার গ্রহণ করে স্ত্রী খাদিজা আক্তার পাখি ও 4 সন্তান সহ কর্মস্থল কাতারে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে নোয়াখালীর সেনবাগের সন্তান ও আবুল কাশেম চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান কাতার প্রবাসী ব্যবসায়ীরা। উপস্থিত ছিলেন ফেনী স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল খোকন ও ফেনী হোটেলের ম্যানেজার মোহাম্মদ জিলানি। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।